हेलो एवरीवन, वेलकम टू द WBPSC सक्सेस स्ट्रैटेजी बाय आन एकेडमी। आज इंडियन ন্যাশনাল মুভমেন্ট বেস্ট 500 কোশ্চেনের সিরিজটি তার পার্ট 8 নিয়ে আমি ডিসকাস করব। অলরেডি পার্ট 1 টু পার্ট 7 চ্যানেলে আপলোড হয়েছে, আপনারা চ্যানেল ভিজিট করে দেখতে পারেন বা পার্টিকুলার WBPSC सक्सेस স্ট্র্যাটেজি যে চ্যানেলটি আছে তার প্লেলিস্টে ভিজিট করুন। এমসিকিউতে এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বলে একটা আলাদা প্লেলিস্ট করা আছে, আপনারা সেখানে ভিজিট করতে পারেন। This video is important for WBCS prelims and mains, both WBPSC miscellaneous and others exam, RRB NTPC and Group D, SSCGL and CGCL and other government examination. Myself Papan Shah, educated at WBPSC, the success strategy by An Academy. ভিডিওটা স্টার্ট করার আগে দুটো ইনফরমেশন। আমাদের চ্যানেলে আইএনএম এর সাথে সাথে লাইভ ক্লাসের মাধ্যমে আপনারা অ্যানসিয়েন্ট ইন্ডিয়া এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং পলিটির পার্টিকুলার আপনারা কনসেপচুয়াল এবং এমসিকিউ সলভ করতে পারবেন। এবং আমাদের চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ এম লক্ষ্মীকান্তের প্রত্যেকটি জিস্ট করে এবং টোটালি এক্সক্লুসিভলি বেঙ্গলিতে এক্সপ্লেনেশন করা হচ্ছে। আপনারা ভিডিওগুলো দেখুন, আপনারা অনেকটা হেল্প পাবেন আপনাদের প্রিপারেশনে। এবং পলাশের যে কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজটি আনছেন সে এক্সক্লুসিভলি আপনাদের আপকামিং এক্সামগুলোকে টার্গেট রেখে এবং দেবলীনা ম্যামের অ্যানসিয়েন্ট হিস্ট্রি প্রত্যেকটা জিনিস ম্যাম লাইভে ক্লাস করাচ্ছেন, অ্যান্সার অ্যান্ড মেধাইভালে কিছু কোশ্চেন থাকছেন, সেগুলো সলভ করুন এবং কোনো ডাউট থাকলে আপনারা লাইভ ক্লাসে সেটা জিজ্ঞাসা করতে পারেন। এছাড়া টপার্সের ভিডিও আপনারা কি করে আপনাদের স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করবেন, কোথায়কার প্রবলেম হচ্ছে, তারা ইন্টারভিউর জন্য এবং বুক লিস্ট বা কি করে আপনার ডেইলি রুটিন সাজাবেন, প্রত্যেকটির হচ্ছে সেখানে ভিডিও পার ডে আনা হচ্ছে, আপনারা দেখবেন। তো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য রোল অফ তাতিয়া টোপি ইন 1857 মিউটিনি? আচ্ছা 96 আমি স্টার্ট করছি, অলরেডি 95 কোশ্চেন আমি কমপ্লিট করে দিয়েছি আপ টু পার্ট 7 পর্যন্ত। সো আজকের কোশ্চেনটা, হোয়াট ওয়াজ দ্য রোল অফ তাতিয়া টোপি ইন 1857 মিউটিনি? 1857 সালে যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ যেটা ঘটেছিল তাতে তাতিয়া টোপির রোল কি ছিল? এখানে দেখবো, প্রথমে দেখবো অ্যান্সারটা কি আছে। অ্যান্সার আছে অপশন সি বোথ এ অ্যান্ড বি। ফার্স্ট অপশন আছে হি ওয়াজ কমান্ডার ইন চিফ অফ দ্য আর্মি ইন নানা সাহেব। নানা সাহেব কি ছিল? তৎকালীন পেশোয়া ছিল। বোঝা গেলে পেরোটা কথা মারাঠাদের পেশোয়া, বোঝা গেল? এইভাবে রিলেট করবেন এবং এখানে প্রচুর এক্সট্রা ফ্যাক্টস ও এক্সপ্লেনেশন সেগুলো নোট ডাউন করতে হবে। এরপরে সেকেন্ড বলছে হি অর্গানাইজ ভিল এগেনস্ট দ্য ব্রিটিশ। আচ্ছা আমরা এক্সপ্লেনেশনে চলে আসি, সেখানে ডিটেলসে বুঝি। ডিউরিং দ্য রিভল্ট অফ 1857, যেটা আমরা মহাবিদ্রোহ বলছি বা সিপাহী বিদ্রোহ বলছি, সে তাতিয়া টোপে ওয়াজ অ্যামং দ্য ক্লোজেস্ট মিলিটারি এইডস দ্য নানা সাহেব। নানা সাহেব যেরকম পেশোয়া ছিল তার যে সেনাপতি ছিল সেদিন তাতিয়া টোপে, বোঝা গেল? আচ্ছা, ডিউরিং দ্য সিজ অফ কানপুর, তিনি কানপুর থেকে তারা বিদ্রোহ করেছিল। কানপুর ওই যে ফোর্সেস লয়াল টু দ্য নানা সাহেব লঞ্চ এন অ্যাটাক অন দ্য ব্রিটিশ ফোর্সেস হোল্ড আপ ইন দ্য এরিয়া, বোঝা গেল? ইভেনচুয়ালি মেনি ব্রিটিশ আর্মি পার্সোনেল ওয়ার টেকেন প্রিজনার্স আর কিল্ড। এই যে বললাম না যে ভিল, সেই মানে কানপুর পার্টিকুলার যে জায়গাটাতে সেখানে প্রচুর ভিল সম্প্রদায় ছিল, যারা কিন্তু নানা সাহেবের প্রতি মানে আনুগত্য প্রকাশ করে ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ চালিয়েছিল পার্টিকুলার মহাবিদ্রোহতে। বোঝা গেল? এই দুটো পয়েন্ট মনে থাকবে। আচ্ছা, এছাড়া তাদের সংগঠিত করেছিল নাকি তাতিয়া টোপে। আর এটাও বলে দিই, তাতিয়া টোপে কিন্তু মহাবিদ্রোহের পর তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল ব্রিটিশদের দ্বারা। আর ওইদিকে যে নানা সাহেব ছিলেন তিনি কিন্তু নেপালে পালিয়ে গেছিলেন। এই দুটো ইনফরমেশন লাস্টে যেটা বলে দিলাম সেটা কিন্তু এখানে নোট ডাউন করবেন। এটা কিন্তু আপনি এখানে পাবেন না ভিডিওতে। তাই কিছু জিনিস ভিডিওতে দেবো, কিছু জিনিস ইনফরমেশন দেবো, আপনাকে কিন্তু নোট ডাউন করতে হবে, পেন কপি নিয়ে বসুন, নাহলে কিন্তু এই ভিডিও দেখে কোনো লাভ হবে না। আচ্ছা নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। 97, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ডিউরিং দ্য রিভল্ট অফ 1857? আজ কিন্তু আমি পুরো মহাবিদ্রোহ নিয়ে কোশ্চেনটা রেখেছি, কারণ চ্যাপ্টার ওয়াইজ চলছে আমার। আচ্ছা, গভর্নর জেনারেল ওই সময় কে ছিলেন দেখে দিই। অ্যান্সার লর্ড ক্যানিং হবে। আমাদের নাম শুনেছি, প্রথম কিন্তু ভাইসরয় ছিলেন, কারণ 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যার মাধ্যমে কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটা কিন্তু চেঞ্জ হয়ে গেল ভাইসরয়। তো কি হলো তখন? তখন যে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি আপ টু 1858 পর্যন্ত শাসন করছেন বিহাফ অফ ব্রিটিশ পার্লামেন্ট, তারপরে কিন্তু দেখা যাচ্ছে 1858 এর পর 1861 যে অ্যাক্ট যেটা হলো কাউন্সিল অ্যাক্ট, তার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ শাসনভার ভারতবর্ষে গ্রহণ করলো ব্রিটিশ কাউন্সিল মানে ব্রিটিশ পার্লামেন্ট। তো 1858 অলরেডি চেঞ্জ হয়ে গেল, ভাইসরয় পদটা সৃষ্টি হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটা অবলুপ্তি করে, তার পরিবর্তে আসলো। তা তিনি ছিলেন সেই ট্রানজিশন পয়েন্ট, তিনি ছিলেন শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং এবং প্রথম ভাইসরয়। তো এগুলো নোট ডাউন করুন। তো অপশন এ হবে অ্যান্সার। এখানে কিছু এক্সট্রা ফ্যাক্ট দিচ্ছি, এগুলো নোট ডাউন করে নিন।
চার্লস জন ক্যানিং, তার পুরো নাম কি? চার্লস জন ক্যানিং বা আর্ল ক্যানিং, অলসো কল দ্য, বলছে ভিসকাউন্ট ক্যানিং অফ দ্য কিলবারাম। ঠিক আছে, তার জন্মমৃত্যু এখানে লেখা আছে, নোট ডাউন করতেই পারেন, বাট এটা অন ইম্পর্টেন্ট না। স্টেটসম্যান অ্যান্ড দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডিউরিং দ্য ইন্ডিয়ান মিউটিনি অফ 1857, অর্থাৎ সিপাহী যে বিদ্রোহ ঘটেছিল যেটা, তখন তিনি ছিলেন গভর্নর জেনারেল। তারপরে কিন্তু সে কি হলো, বিদ্রোহের পরে ভাইসরয় হয়ে গেল, আমাদের প্রথম ভাইসরয়। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাব। হু ওয়াজ দ্য প্রমিনেন্ট লিডার ইন দ্য লখনৌ ডিউরিং দ্য রিভল্ট অফ 1857? আচ্ছা, তো যখন বিদ্রোহটা ঘটছে, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বা জাতীয় বিদ্রোহ, ঠিক আছে, যে কোনো নামে আমরা পরিচিত এই বিদ্রোহের সাথে, তখন লখনৌর রুলার কে ছিল? এখানে অপশনগুলো চারটে আছে, বেগম হজরত মহল, রানী লক্ষ্মীবাই, কৌর সিং, বাহাদুর শাহ জাফর। অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে অপশন এ, বেগম হরজত মহল। বোঝা গেল? এখানে এক্সপ্লেনেশনটা, ডিউরিং দ্য ইন্ডিয়ান রেভিলিয়ন অফ 1857, from 1857 to 58, বেগম হজরত মহলস ব্যান্ড, বলছে সাপোর্টার্স, এরপর রাজা, বলছে জেলাল সিং, রেবেলড এগেইনস্ট দ্য ফোর্সেস অফ দ্য ব্রিটিশ। আচ্ছা, প্রশ্ন হতে পারে তাহলে লিড কিন্তু মেন সামনে, মানে অ্যাজ এ কাউকে তো একটা সামনে রেখে বিদ্রোহ করতে হবে। বেগম হজরত মহলকে সামনে রেখে বিদ্রোহ, কিন্তু পেছনে কিন্তু বিদ্রোহ করতে যে সেনাপতি, তিনি কিন্তু ছিলেন, কে ছিলেন নামটা যেটা বললাম, রাজা জয়লাল সিং। বোঝা গেল, তার নামটা কিন্তু আসতেই পারে। দেখা গেলো কোথাও বেগম হজরত মহলের নাম নেই, বাট লখনৌ আছে, সেখানে কিন্তু অ্যান্সারটা হবে রাজা জয়লাল সিং। বোঝা গেল? অপশন ঘুরিয়ে দিতেই পারে। rebelled against the forces of the British, later seized control of the Lucknow and declared her son Bilqis Qadar as a ruler of the oath. এটা আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, এদিকে যেমন নানা সাহেব পালিয়ে গেছিলেন নেপালে, বেগম হজরত মহল কিন্তু নেপালে পালিয়ে গেছিলেন। তারপর ব্রিটিশরা কি করলো, তার যে নাবালক পুত্র ছিল তাকে কিন্তু সেখানকার যে বিলকিস কাদার, সেখানকার কিন্তু অযোধ্যার, যেখানে লখনৌ যে স্থানটা ছিল, সেখানে কিন্তু রুরাল বানিয়ে দিল। এখান থেকে আমরা এতগুলো ফ্যাক্ট জানতে পারলাম, এগুলো প্রত্যেকটা নোট ডাউন করবেন আপনারা। আর এখানে যে বলে দিচ্ছে না 1857 অ্যাক্ট, যেটা বিদ্রোহটা ঘটলো, এই ইনফরমেশনের বাইরে কিছু নেই, কারণ এখানে কোশ্চেন থেকে আপনার ইনফরমেশন পেয়ে যাবেন, অপশন থেকে ইনফরমেশন বলবো। আর এইভাবে এমসিকিউ প্র্যাকটিস করতে হয় মেন্সের জন্য। আচ্ছা, নেক্সট কোশ্চেন। স্যার হিউজ রোজ described whom as the best and bravest military leader of the rebel? অর্থাৎ 1857 যতগুলো প্রদেশ থেকে বিদ্রোহ হয়েছিল, যারা যারা নেতৃত্ব, তাদের মধ্যে ব্রেভেস্ট, মানে সব থেকে সাহসী ছিলেন, কি জানেন? নামটা সবার জানা, অ্যান্সার হলো রানী লক্ষ্মীবাই। বোঝা গেল? তো অপশন বি দেখে নি। রানী লক্ষ্মীবাই was declared as the best and the bravest military leader of the rebels by the Sir Hugh Ross. Rani Lakshmibai was one of the most prominent names in the fight against the Englishmen who fought for the independence of India till her last breath. সে কিন্তু যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছিল এই যুদ্ধ করতে করতে, এই বিদ্রোহ করতে করতে। Her dedication and love for her motherland got her this name from the Sir Hugh Ross. হিউজ রোস তার অপোনেন্টে কিন্তু যুদ্ধ করছিল, বাট তার এই বীরত্ব, তার দেশের প্রতি যে ভালোবাসা, সেটা দেখে কিন্তু তাকে ওই সম্মানটা দেওয়া হয়েছিল। বোঝা গেল? পরে কোশ্চেন চলে আসবো আমরা। হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857-1859? খুব ইম্পর্টেন্ট বইটা, দেখে নিন অ্যান্সারটা কি হবে। কার্ল মার্কস নাম শুনেছি আমরা। আচ্ছা, দেখে নি। Karl Marx had published an article named the Indian Revolt in the Newark Tribune in 1857. সে প্রথম একটা আর্টিকেল মানে পাবলিশ করলো। বোঝা গেল? এবং তার পরবর্তীতেই ওয়েন্ট টু দ্য রাইট এ বুক, মানে ফার্স্ট অফ অল আর্টিকেল পাবলিশ হয় 1857-এ। কোথায়? এটা নিউইয়র্ক ট্রাইবুন, এটা পত্রিকাটা জার্নালটা আসতেই পারে, নিউইয়র্ক ট্রাইবুন। খুব মেনশন করবো এই এটা, ঠিক আছে? নোট ডাউন করতে হবে এটাকে, এগুলো আনকমন ফ্যাক্টস এগুলো। The first Indian War of Independence 1857-1858 in the coming years. এই বইটার রচয়িতা কে? কার্ল মার্কস। ফুললি আনকমন কোশ্চেন্স, যে কোনো টাইম মেন্সে আনতে পারে। নেক্সট কোশ্চেন্স 101. Which of the following leader associated with Barot in Uttar Pradesh during the 1857 revolts? অ্যান্সারটা কি হবে দেখে নি। এটাও আনকমন কোশ্চেন। শাহমল। দেখি পুরোটা এক্সপ্লেনেশন দেখতে হবে আমাদের। The leader associated with the Barot in Uttar Pradesh during 1857 revolt, acha, was Samal. He was a rebel. He was a rebel. A rebel একসাথে হয়ে গেছে, ঠিক আছে? A rebel at the time of the Indian Rebellion.
অফ 1857, মানে মহাবিদ্রোহ বা জাতীয় বিদ্রোহের সময় তিনি কিন্তু উত্তরপ্রদেশের পার্টিকুলার যে জায়গাটা বললাম যে ব্যারট, সেখান থেকে লিড করছিল। এবং এইটা সব মাথায় রাখবেন, এই শাহ আলমের কিন্তু অনেক কৃতিত্ব আছে। সে কিছু মাস, নিয়ার অ্যাবাউট 2 months, ব্রিটিশ সেনাকে গ্রামে ঢুকতে দেয়নি, সে অঞ্চলে ঢুকতে দেয়নি। কি জানেন তো, গেরিলা ওয়ারফেয়ার, মানে লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করা, রাতের অন্ধকারে বার করা, ঝোপ জঙ্গল থেকে যুদ্ধ করা, অ্যাটাক করতে ব্রিটিশদেরকে। এবং সেখানে প্রত্যেকটি গ্রামের লোক তার সাথে ছিল। এই কারণে তারা কিন্তু অনেকদিন দমে রাখতে পেরেছিল। লাস্ট অব্দি ব্রিটিশদের অকথ্য অত্যাচার এবং এতটাই দমনপীড়া হলো, তার সঙ্গে কিন্তু আত্মসমর্পণ করলো এবং তার ফাঁসি হয়ে গেল। সেও কিন্তু প্রাণ দিয়েছিল যুদ্ধক্ষেত্রে। বোঝা গেল? দেখে নিই। আচ্ছা, সে ভিলেজটার নাম যেটা বলছিলাম সেটা হচ্ছে বিজল, উত্তরপ্রদেশ। হি লেড দ্য জার্জ অফ দ্য বিরাট, সে জার্জদের নেতৃত্ব দিচ্ছিল। বোঝা গেল? আচ্ছা, দ্য রেভিলিয়ন এগেইনস্ট দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আচ্ছা, তাহলে 101-এর অ্যান্সারটা শাহমহল হলো কোন প্রদেশ থেকে? সে হচ্ছে ব্যারাউট, এবং গ্রামটার নাম হচ্ছে পার্টিকুলার বিরজল। এইগুলো মনে রাখো শুধুমাত্র। এবং সেটা কোথা থেকে? উত্তরপ্রদেশ। তখন কিন্তু উত্তরপ্রদেশ ছিল, উত্তরপ্রদেশ। এটা কমেন্ট সেকশনে করবেন, উত্তরপ্রদেশের তখন কিন্তু নামটা কি ছিল, এটা কমেন্টস করবেন। বোঝা গেল? নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ব্রিটিশ অফিসিয়ালস সাপ্রেস দ্য রিভল্ট অফ ঝান্সি? আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ঝাঁসিতে কে এটা দমন করেছিল। এটা হয়তো অনেকেই আনসারটা পেয়ে যাবেন, কারণ আমি অলরেডি হিউজ রোসের কথা বলেছিলাম। হিউজ রোজ, যে কিন্তু বলেছিল মানে রানী লক্ষ্মীবাইকে ব্রেভেস্ট। বোঝা গেল? সব থেকে সাহসী। তাই অ্যান্সারটা কি হবে দেখে নি, হিউজ রোজ। মানে একটা কনসেপ্ট শিখবেন, 2-3টে কিন্তু অ্যান্সার বেরিয়ে। আমি আগেই বলেছি, আমি একটা কোয়েশ্চেন মধ্যে মিনিমাম 3 or 4 কোশ্চেন বলে দিই এক্সট্রা। মানে 13-14টা কোশ্চেন করানো মানে 13-14টা কোশ্চেন নয়, নিয়ার অ্যাবাউট 50 কোশ্চেন আমি করিয়ে দিই। বোঝা গেল? কোশ্চেন গুলো কিন্তু নিজে থেকে নিজে তৈরি করতে হবে। আমি কিন্তু ফ্যাক্টস গুলো বলে দিচ্ছি, ফ্যাক্টস গুলো মাথায় রাখলে এই টপিক থেকে এর বাইরে কোশ্চেন আসতে পারে না। বোঝা গেল? ঠিক আছে, তাই এই কনসেপ্টটা দেখে নিই আমরা। হিউজ রোজ ওয়াজ ওয়ান অফ দ্য ফেমাস ব্রিটিশ ইন ইন্ডিয়া, was responsible for the administration and capturing a new territories. মানে সে ছিল এক্সপ্যানিস্ট, মানে কি, সে কিন্তু ব্রিটিশ যে সাম্রাজ্য বিস্তারে সে কিন্তু পক্ষপাতী ছিল। In his year at war, Hugh Ross recaptured a number of provinces, including Gwalior, was responsible for the suppressing the river Jhansi. তা শুধুমাত্র ঝাঁসিকে কিন্তু সে দমন করেনি, সে গোয়ালিয়র রিক্যাপচার করেছিল। Thus, Hugh Ross is the correct answer of the questions. আমি বলে দিলাম যে হিউজ ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? কিন্তু ভুল হওয়ার কোনো চান্স নেই। যখন ঝাঁসি, মানে এই যে কথাটা উল্লেখ হবে, এইটি ব্রিটিশ রিভল্ট, একটা নাম মাথায় আনবেন। ব্রিটিশদের ক্ষেত্রে হিউজ রোজ, আর আমাদের ইন্ডিয়ানদের পক্ষ থেকে ছিল রানী লক্ষ্মীবাই। এই যে ফ্যাক্টসগুলোকে মাথায় রাখবেন। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে আসবো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওয়ান অফ দ্য সোশ্যাল রিজন ফর 1857 রিভল্ট? এটা একটু হার্ড কোশ্চেন, একটু ভালো করে প্রথম থেকে শুনবেন। এখানে অ্যান্সারটা হচ্ছে সি। কেন হলো? প্রথম অপশন পড়ে দিই, এ অ্যান্ড বি কেন হবে। তাই ইংলিশ কুড নট এস্টাবলিশ এনি সোশ্যাল রিলেশনশিপ উইথ দ্য ইন্ডিয়ানস। আর এখানে কিন্তু সোশ্যাল রিজনই জানতে চেয়েছে। আচ্ছা, প্রথমটা বলছে যে ব্রিটিশরা ভারতের সাথে সামাজিক সম্পর্ক গড়ে তোলেনি। বি বলছে দ্য রেসিয়াল অ্যারোগেন্স অফ দ্য ব্রিটিশ ক্রিয়েটেড ডিফারেন্স। তারা আমাদেরকে ব্ল্যাক বলে, তাদের যে যে স্কিনটা আমাদের থেকে অনেকটা সাদা। এই যে তাদের বললো না রেসিস্ট, এখন যে যে বিদ্রোহগুলো হচ্ছে, তখন কিন্তু ইউরোপিয়ানরা আমাদের মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দিয়েছিল, রেসিস্ট যে মনোভাব। আমরা সবকিছু বিচার করি একটা কালার দিয়ে, এটা কিন্তু খুব বাজে, এটা খুব বাজে। আপনারা যা যা দেখি তাদেরকে একটা উদ্দেশ্যই বলবো, কোনো মানুষকে তার বডি কালার দিয়ে বিচার করবেন না, বিচার করুন তার মধ্যে কি আছে, সে কতটা তার ক্যারেক্টারিস্টিক ভালো, কতটা কন্ট্রিবিউট করছে সোসাইটির প্রতি, কতটা রেসপন্সিবল সিটিজেন, তাকে দিয়ে বিচার করুন। গরিব বড়লোক বা স্কিন কালার দিয়ে বিচার করবেন না। জাস্ট একটা আপনাদের কাছে অনুরোধ, একটু মানবেন এটা। আচ্ছা, তা কেন হচ্ছে বলে দিই, কারণ আপনাদের সবার একটা ধারণা আছে যে 1857 রিভল্ট, যেটা ছোটবেলায় আমরা পড়েছি চাইল্ডহুডে, যে একটা গাদার বন্দুক ছিল, সেখানে টোটা ভরতে হতো, সেখানে গরু আর শুকরের চর্বি মেশানো হতো। দেখুন, এটা এখনো অব্দি কোনো প্রুফ পাওয়া যায়নি, তবে এটা অবশ্যই কিছু একটা কারণ ছিল, যেটা যেটা ধর্মান্ধ কারণ বা ধর্মের ভিত্তিক করা হয়েছিল। এটা আমি কখনো উড়িয়ে দেবো না যে এটা কারণ নয়, বাট দিস ইজ নট আ সোশ্যাল রিজন। এখানে আমরা কথা বলছি সোশ্যাল রিজনের প্রতি, আমরা ওই টপিকে যাবোই না। কেন ছিল একটু বলে দিই। তা সোশ্যাল রিজন, আচ্ছা আমি আর কিছু বাংলায় বলি, তারপরে আপনাকে পুরোটা বলে দিচ্ছি। অ্যাকচুয়াল ব্রিটিশরা আমাদের কখনোই না অ্যাজ এ সভ্য মানুষ হিসেবে মেনে নিতে পারেনি। তা সোশ্যাল ডিসক্রিমিনেশন প্রথম থেকেই ছিল। তারা সামাজিকভাবে আমাদেরকে সমমর্যাদা দেয়নি। আমরা ঠিকমতো ভাবে জুতো পরতে পারতাম না,
আমরা পালকিতে চড়তে পারতাম না, আমরা ঘোড়া ইউজ করতে পারতাম না। ইভেন অনেক সিভিল সার্ভিস আইসিএস পাস করেছেন তারা অব্দি পালকি ইউজ করতে পারতেন না। বিদ্যাসাগরের মতো মানুষ পর্যন্ত পারতেন না। বোঝা গেল? কিন্তু সে সমুচিত জবাব দিয়েছিল। এই ঘটনা একদিন বলবো, বিদ্যাসাগর পড়াতে পড়াতে একটা ঘটনা বলবো, আপনাদের সাথে শেয়ার করবো। আজ নয়, যেদিন বিদ্যাসাগর নিয়ে পড়াবো কোনো এমসিকিউ সেদিন বলে দেবো। আচ্ছা, তারপর আরেকটা জিনিস যেটা রেসিয়াল ডিসক্রিমিনেশন বললাম, আমাদেরকে কালো বলে আমাদের ঘৃণা করা হতো, ঘৃণার চোখে দেখা হতো। এই যে রিজনসগুলো, সোশ্যাল ডিসক্রিমিনেশন, অপশানে দুটো আছে বলে দিচ্ছি। এছাড়া সোশ্যাল ডিসক্রিমিনেশন নেই সেটা বলবো না, বলবো, অবশ্যই বলবো। আমরা জানি যে 1856 যেটা উইডো রিম্যারেজ অ্যাক্ট, এটা কিন্তু আজ আমরা এই সভ্য সমাজে দাঁড়িয়ে থেকে বলছি হ্যাঁ সত্যি তো, বিধবাদের আরেকবার বিয়ে দেওয়া যেতেই পারে, কারণ ওই ছোট ছোট বাচ্চা মেয়েরা যারা ওই বয়সে বিধবা হচ্ছে, উইডো হচ্ছে, তাদের ফিউচার কি। এবং এটা আমরা জানি সে সতীদাহ প্রথা, যে স্বামী মারা গেলে সতী মানে অ্যাজ এ মেয়েটাকেও মরতে হতো বউটাকে। সে পার্টিকুলার রিজন ছিল, তার পেছনে ছিল সম্পত্তির কারণে, গ্রামের মাথারা সম্পত্তি দখল করতো। এটা বাস্তব। বোঝা গেল? তা ব্যাপারটা হচ্ছে এই যে অ্যাক্টসগুলো ব্রিটিশ কিন্তু সাহায্য করেছিল তখনকার দিনে যারা বিদ্যাসাগর মতো মানুষ, বা যারা রামমোহনের মতো মানুষ, যারা নবজাগরণের প্রতীক কিন্তু বলা হয়, বা সমাজ সংস্কার আন্দোলনে যারা নেমেছিলেন, তারা কিন্তু ব্রিটিশ গভর্নরের সহায়তায় বা গভর্নর জেনারেল অফ বেঙ্গল বা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তাদের সহায়তায় কিন্তু এই আইনগুলো বার করে এই জিনিসগুলোকে বন্ধ করে দিয়েছিল। সতীদাহ 1829, উইডো রিম্যারেজ অ্যাক্ট 1857, এইগুলো কিন্তু ব্রিটিশদের প্রতি না আমাদের ভারতীয়দের মনে একটা ক্ষোভ সৃষ্টি করেছিল। কিছু রক্ষণাত্মক দৃষ্টিভঙ্গির মানুষ থাকে, আজও আমাদের সোসাইটিতে আছে। তা কেন এত ডিটেলসে বলছি, বুঝতে হবে ব্যাপারটা। শুধু পরীক্ষা এটা আসবে সেটা না। সোশ্যাল ডিসক্রিমিনেশন কোথা থেকে ছিল, এই অ্যাক্টগুলো পাস করছে কিছু মানুষের মধ্যে, কিন্তু এটা তার মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। তার সম্পূর্ণ মিলিত ফল কিন্তু এই বিদ্রোহ, এই টানা যে এতগুলো ক্ষোভ। বোঝা গেল? তা এতগুলো অপশন বলে দিলাম, এবার একটু পড়ে যেখানে কি আছে। The social reason for the 1857 revolt was that the English could not establish any social relationship with the Indians, and the racial arrogance of the British created the difference between the rulers and the ruled. বোঝা গেল? Other reasons included the British followed a policy of racial discrimination, আমি বলেই দিয়েছি রেসিজম মাইন্ডেড ছিলেন, and looked down upon the Indians, তাদের নিজের ঘৃণার চোখে দেখতো, নিচু মনে করতো, নিচু জাত বলে মনে করতো। দ্য ইস্যু অফ দ্য গ্রেটেস্ট ওই যে কার্ট্রিজেস, যেটা আমরা বললাম যেটা হয়েছিল, সেটা সম্পূর্ণ সোশ্যাল কারণ নয়, তার মধ্যে কিছুটা ধর্মান্ধ কারণ ছিল। বুঝেছেন? কারণ মুসলমানদের কাছে শুকর হচ্ছে হারাম, আর আমাদের কাছে সেটা হচ্ছে দেবতা। ডোন্ট টেক ইট আদার হয়ে কেউ কিন্তু কমেন্ট সেকশনে এই নিয়ে কোনো কমেন্টস করবেন না, গরু বা শুকর নিয়ে। আমি এটা যেটা ফ্যাক্টস আমি সেটা বললাম। বোঝা গেল? কমেন্ট সেকশনে কিন্তু আপনারা ভদ্রতা বজায় রাখবেন, এবং চেষ্টা করবো এমন কিছু কমেন্ট করবেন না যাতে আপনাদের কমেন্টসটাকে ডিলিট করতে হয়। এটা মনে রাখবেন, কোনো কমিউনাল কমেন্ট করবেন না। বারবার রিকোয়েস্ট করছি, যেটুকু ফ্যাক্টস আপনার বোঝানোর দরকার আমি সেইটুকুই বলছি। তারপরে যেটা বলবো যে ব্রিটিশ হ্যাড দ্য অ্যাবান্ডেড পলিসি অফ দ্য নন ইন্টারফারেন্স অফ দ্য সোশ্যাল রিয়েলিস্টিক লাইফ অফ দ্য ইন্ডিয়ান্স, লাইক অ্যাবলিশন অফ সতী, হিন্দু উইডোজ রিম্যারেজ অ্যাক্ট 1857। ব্রিটিশরাও কিন্তু বুঝতে পারেনি যে অ্যাক্টগুলো বন্ধ করার পরে আদৌ কিছু ইন্ডিয়ান্স, কিছু রক্ষণাত্মক কনজারভেটিভ ইন্ডিয়ান্স তাদের এগেনস্টে হয়ে যাবে। বোঝা গেল? অ্যালোইং খ্রিস্টান মিশনারিজ অ্যান্ড দ্য মডিফিকেশন ইন দ্য রিলিজিয়াস ডিসেবিলিটিস অ্যাক্ট 1850, খ্রিস্টান মিশনারিরা কি করতো, তখন কনভার্সন চালু করলো। টাকার লোভে, অর্থের লোভে, সুযোগ সুবিধা দেওয়ার লোভে কিন্তু খ্রিস্টানের কনভার্সন চালু করে দিয়েছিল। সেগুলো ওয়ান টাইপ অফ সোশ্যাল রিজন, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। পরীক্ষার যে কোনো টাইপের কোশ্চেন যে কোনো অপশন দিয়ে দিতে পারে। আচ্ছা, নেক্সট বলছে এই যে কারণগুলো আমি বললাম, এইগুলো কিন্তু কি বলবো, সম্পূর্ণ দাদাই ছিল 1857 রিভল্টের জন্য। শুধুমাত্র ওই গাদার টোটোর বন্দুক মানে টোটা ভরতে হতো গরু শুকরে, এই কনসেপ্টটা না। টোটাল যে এতগুলো কারণ ছিল, এতগুলো মিলিত ফল হচ্ছে 1857 রিভল্ট। আশা করবো আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তারপরে যদি ডাউট থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। নেক্সট কোশ্চেন চলে যাবো আমি। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচড? দেখুন, প্রথমটা যে ব্যারাকপুর মঙ্গল পান্ডে, অর্থাৎ ব্যারাকপুর থেকে 1857 রিভল্ট ক্রিয়েট করেছিল মঙ্গল পান্ডে, একদম ধ্রুব সত্যি। দিল্লি থেকে জেনারেল বাকাত খান, এটাও সত্যি। সি বলছে মৌলভী আবদুল্লাহ, দিল্লি। আমি যদি প্রথমটা যদি সত্য বলি, মানে একদম রাইট বলি, অবভিয়াসলি অপশন সি রং হচ্ছে, অপশন ডি দেখে নেবো। লখনৌ থেকে বেগম হজরত মহল, আমি আগেও পড়িয়েছি আজকে কোশ্চেনটা। সো অপশন সি হচ্ছে ইনকারেক্ট। বোঝা গেল? আচ্ছা, দেখে নিই আমরা। মৌলভী আবদুল্লাহ যে ডিক্লেয়ার্ড দ্য রিভল্ট অফ জিহাদ এগেইনস্ট ইংলিশ ইন ফাইজাবাদ, মানে তিনি দিল্লি থেকে ছিলেন না, তিনি অ্যাকচুয়ালি ছিলেন ফাইজাবাদ থেকে। এইটাকে নোট ডাউন করতে হবে। আর বাকি যে তিনটে অপশন বললাম রাইট, সেগুলো নোট ডাউন করে নিতে হবে। টোটাল
কটা ইনফরমেশন পেলেন একটা কোশ্চেন থেকে? একটা কোশ্চেন প্লাস 4টে এক্সট্রা ইনফরমেশন, মানে টোটাল 5 কোশ্চেন। বোঝা গেল? ঠিক আছে, 5 in 1 যাকে বলা হয়, 2 in 1 না, 5 in 1। নেক্সট কোশ্চেন চলে যাবো। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ কারেক্টলি ম্যাচড? এটা একই টাইপের কোশ্চেন, দেখে নি। কানপুর নানা সাহেব একদম কারেক্ট। এলাহাবাদ মৌলভী লিয়াকত আলী একদম ঠিকঠাক। ফরুকাবাদ ওই যে তফজল হাসান খান, এটাও কারেক্ট। তো অল অফ দিস আনসার কেন হচ্ছে দেখে নি। প্রথমটা দেখুন, কেন কানপুর নিয়ে বলেছি আমি। কানপুর ওয়াজ রিভল্টেড এগেন্স্ট দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আন্ডার দ্য লিডারশিপ অফ নানা সাহেব। ঠিক, তার সাথেও ছিলেন রাও সাহেব, কে ছিল? নেফি অফ নানা, নানা সাহেবের ভাইপো ছিলেন। তাতিয়া টুপি তার সেনাপতি ছিলেন, তাকে লিড করেছিল। আজিমুল্লাহ খান অ্যাডভাইসার নানা সাহেব। টোটাল 4টি লিডার আছে। পরীক্ষা কিন্তু যে কোনো একটা দিয়ে দিতে পারে। এটা বলবেন না স্যার নানা সাহেব ছিল না, আমি অপশনটা ঠিক করে আসিনি বা ছেড়ে দিয়েছি, কোয়েশ্চেন ভুল আছে, নাথিং, কখনোই না। 4টার মধ্যে যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। 4 জনে লিড করেছিল। হ্যাঁ, মেন নানা সাহেব ছিলেন, বাট তার সাবঅর্ডিনেট ছিলেন, তারা বিভিন্ন জায়গা থেকে লিড করেছেন। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে মৌলভী লিয়াকত আলী সম্পর্কে। মৌলভী লিয়াকত আলী ওয়াজ এ মুসলিম রিলিজিয়াস লিডার ফ্রম দ্য এলাহাবাদ, যাকে মানে প্রয়াগরাজ বলি। বর্তমানে প্রয়াগরাজ নাম চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু একটা ইনফরমেশন কারেন্ট অ্যাফেয়ার্সে দিয়ে 2019-এ এটা চেঞ্জ আসছে। আচ্ছা, ইন দ্য স্টেট অফ উত্তর প্রদেশ ইন প্রেজেন্ট ডে ইন্ডিয়া, হি ওয়াজ ওয়ান অফ দ্য লিডার্স ইন দ্য রিভল্ট এগেন্স্ট দ্য ব্রিটিশ 1857। একদম ক্লিয়ার। থার্ড পয়েন্টটা বলেছে তফজল হাসান খান, লিডার অফ দ্য ফারুকাবাদ, মানে ফ্রম ফারুকাবাদ, রিভল্ট এগেন্স্ট দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন 1857। একদম ক্রিস্টাল ক্লিয়ার। কেন অল অফ দিস প্রত্যেকটা অপশন কেন নিলাম আমরা, এগুলো নোট ডাউন করে নিন। এতগুলো জায়গায় ইনফরমেশন বলছি, এগুলো নোট ডাউন করতে হবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ 1857 রিভল্ট? এটা মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। 1857 রিভল্টের পরে ইম্প্যাক্ট কি এসেছিল, তার রেজাল্ট কি এসেছিল ভারতীয়দের উপর? দেখেন, 1857 পরে আমি অলরেডি বলে দিয়েছিলাম যে 1858 পরে ভাইসরয় পদ সৃষ্টি হলো এবং 1861 কাউন্সিল অ্যাক্ট মাধ্যমে সম্পূর্ণ অফিসিয়ালি শাসনভার কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট গ্রহণ করলো। অ্যাকচুয়ালি 1858 থেকে গ্রহণ করেছে, বাট অফিসিয়ালি একটা অ্যাক্টের মাধ্যমে 1861। তো স্যার প্রথম হবে ডক্ট্রিন অফ ল্যাপস, যেটা হচ্ছে শর্ত বিলোপ নীতি। মানে কি? কোনো রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায়, কাউকে দত্তক নেওয়া যাবে না, সে ব্রিটিশদের করদ রাজ্যে পরিণত হবে বা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। বোঝা গেল? আচ্ছা, এটা কিন্তু 1858 অব্দি ছিল, তারপরে কিন্তু এটা বন্ধ হয়ে গেল, কারণ ডিরেক্টলি ব্রিটিশ পার্লামেন্ট পুরো ভারতবর্ষ শাসন করবে। সেখানে আলাদা দেশীয় রাজ্য কিছু থাকবে না। হ্যাঁ, তারা ট্যাক্সেশন তুলতে পারবে, কালেক্টিভ অফ ট্যাক্সেশন, বাট আদার্স পাওয়ার থাকবে না, ফুললি থাকবে ব্রিটিশ পার্লামেন্টের উপরে। বোঝা গেল? দেন বলছে এন্ড অফ পেশোয়াশিপ, কারণ আমাদের লাস্ট পেশোয়া কে ছিল? নানা সাহেব, যাকে কিন্তু ব্রিটিশরা কখনো স্বীকার করেনি, কারণ তিনি ছিলেন দত্তক পুত্র। বোঝা গেল? এটা বোঝাতে পারলাম? আচ্ছা, থার্ড বলেছে কন্ট্রোল অফ দ্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ পাসড অন দ্য ব্রিটিশ ক্রাউন। ব্রিটিশ ক্রাউন মানে কি? ব্রিটিশ মনারক, মানে ব্রিটিশ পার্লামেন্ট তখন ছিল রাজতন্ত্র। ব্যাস, একদম 3টে যখন অপশন আপনি বুঝে গেছেন কারেক্ট, তাহলে অপশনটা অল অফ দিস হবে অটোমেটিকলি। বোঝা গেল? 106D দেখুন, আমি যতটা বললাম ততটাই আছে, একটু আপনাদেরকে রিড আউট করে দিই এটা। The revolt of 1857 was extremely important even in Indian history. It was more a product of sepoy, but was accumulated grievances of the people against the company's administration. Yes, একদম তাই। And their dislike for the foreign regime. সত্যি তো, একদম দেশীয় যারা সৈনিক ছিল তারা কি করে একটা বিদেশিদের মানে শাসনে তারা কি করে যুদ্ধ করবে বা তারা নিজের কাজটা করবে? তাদের তাদের বস তো ব্রিটিশ, তাদের ডিসক্রিমিনেশন করা হতো, যোগ্যতা থাকবে তো তাদের প্রমোশন হতো না। বাট একটা ব্রিটিশ সৈন্য খুব কম বয়সে তারা হাই পোস্ট পেয়ে যেত, বাট ইন্ডিয়ানদের প্রতি না পার্টিকুলার জায়গা আছে, তারা এত অবধি যেতে পারবে, এর বাইরে তারা পারবে না। ডিসক্রিমিনেশন, যোগ্যতা থাকতে তারা পারেনি করতে। তাদেরকে নিম্নমানের থাকার জায়গা, নিম্নমানের হচ্ছে খাবার দেওয়া হতো। এগুলো কিন্তু কারণ ছিল 1857 রিভল্টসের। বোঝা গেল? আচ্ছা, the control of the Indian administration was passed on the British Crown by the Government of India Act 1858, আমি অলরেডি বারবার বলছি অ্যাক্টের নাম, which resulted withdrawal of the doctrine of lapse and the beginning of the new rule, which means of the Mughal rules as a Peshwa rule. ও তারপর থেকে আরেকটা কথা, 1857 মধ্যে শুধুমাত্র পেশওয়াবাদ বিলুপ্তি হয়নি, মোগলদের যে রাজা ছিল, মানে নামহীন রাজা যাকে বলা হয়, তারও কিন্তু পদ ছিল এবং সে কিন্তু ব্রিটিশদের পেনশনভুক্ত একজন এতে পড়া হতো এবং তাকে কিন্তু নির্বাসন করা হয়েছিল। বোঝা গেল? আচ্ছা, মাথা থাকবে, তাকে কিন্তু সেই দিল্লিতে ছিলেন না,
তাকে কোথায় পাঠানো হয়েছিল, কোন দ্বীপে, সেটা কিন্তু বলতে হবে। বোঝা গেল? আচ্ছা, অপশানটা একটু বলে দিই। মায়ানমারে কোনোটা জায়গায় পাঠানো হয়েছিল। কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, নাহলে পরদিন বলে দেবো। বোঝা গেল? নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ব্রিটিশ অফিসার ক্যাপচার্ড দ্য ব্যানারস ডিউরিং দ্য রিভল্টস অফ 1857? দেখি অপশানটা কি হবে। কর্নেল অনসল। এক্সপ্লানেশনটা আমি দেখবো, এক্সপ্লানেশন ছাড়া কিন্তু আমি কখনোই বলি না আপনাদেরকে বিচার করতে। অ্যান্সারটা বলে দিলাম, এক্সপ্লানেশনটা ভালো করে নিজে জাস্টিফাই করুন। During the revolt of 1857, Allahabad and Banaras were revolted under the leadership of Maulavi Liaquat Ali, and revolt was ended when the British officer Colonel Onsel captured the Banaras. দূর ইনফরমেশন পেলাম যে ক্যাপচার করেছিলেন হচ্ছে অনসেল, মানে কর্নেল অনসল, বাট তখন কারা ওখান থেকে রিভল্ট করছিলেন, কে লিড দিয়েছিলেন? মৌলভী লিয়াকত আলী। আর নামটা কিন্তু আসে বারবার। বোঝা গেল? তিনি এলাহাবাদ প্রভিন্স থেকে, যেটা প্রয়াগরাজ বর্তমানে উত্তরপ্রদেশের আন্ডারে। বোঝা গেল? এতগুলো ফ্যাক্টস বারবার বারবার বলছি, এগুলোকে মাথায় একদম পুরোপুরি ছক করে নিন এটাকে। আর কোনো রকম ডাউটস থাকলে কমেন্টস করুন, পুরোপুরি একদম কমেন্টসটাকে, সেটাকে কোনো প্রবলেম যদি হয় আমরা ক্লিয়ার করে দেবো। নেক্সট কোশ্চেন, এবং এটি আজকের লাস্ট কোশ্চেন, মানে 108 অব্দি আজকে থাকবে। হু অ্যামং দ্য ফলোয়িং ব্রিটিশ অফিসার্স ডায়েড soon due to the mortal wound receiving during the fighting during the 1857 revolts in Delhi? তো দিল্লিতে যখন বিদ্রোহ চলছিল, বিদ্রোহ সময় ব্রিটিশ কর্নেলরা, ব্রিটিশ অফিসাররা গিয়েছিলেন ওখানে, তাদের মধ্যে কেউ মারা গেছিলেন। তিনি কে ছিলেন দেখে নিই আমরা। জেনারেল জন নিকলসন। ওই জায়গার নামটা, ইনি একমাত্র মারা গেছিলেন, আর কেউ মারা যায়নি, ইনি একমাত্র গভর্নর জেনারেল, তিনি মারা গিয়েছিলেন। আচ্ছা, এখানে দেখি দিই একটু ইনফরমেশন। General John Nicholson was a Victorian era of military officer known as rule in British India. He died 23rd September 1957 in a small bungalow in the cantonments of Delhi cantonment. বোঝা গেল? As a result of wounds receiving during the 1857 revolt. তিনি বিদ্রোহ দমন করতে গিয়ে নিজে মৃত্যুবরণ করেছিলেন দিল্লি ক্যান্টনমেন্টে। বোঝা গেল? ছোট্ট একটা বাংলোতে। So, this is the end of the video. Thank you all of viewers. যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, বন্ধুদের সাথে এনগেজমেন্ট বাড়ান, এবং তার সাথে কোনো রকম ডাউটস থাকলে কমেন্টস করবেন, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা যে বেল আইকনের ভিতরে ক্লিক করবেন অল নোটিফিকেশন পাওয়ার জন্য, সমস্ত ভিডিওস পাওয়ার জন্য। আবারও বলছি, আপনারা কমেন্ট সেকশনে জানান কেমন হয়েছে। আপনাদের ফিডব্যাকের জন্যই কিন্তু আমরা তার ভিডিও তাড়াতাড়ি আনতে পারি, কারণ আপনাদের ফিডব্যাক আমাদেরকে কাজ করতে আরও উৎসাহ দেবে। যেমন আমরা ওভার টাইম কাজ করে আপনাদের ভিডিও আনবো, আমরা অন্য সিরিজে কাজ করছি, তারপর আপনার জন্য ভিডিও আছে ফ্রিতে, সেটা ভালো করে শেয়ার করুন, এনগেজমেন্ট বাড়ান, আমাদের উৎসাহ দিন, এবং কমেন্ট সেকশনে প্লিজ বলুন কেমন লাগছে আপনাদেরকে। থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে টিউন। বোঝা গেল? থ্যাংক ইউ।